admission. Hello. Assalamu alaikum, ma'am. Yeah. Alaikum assalam. Assalamu alaikum, ma'am. Alaikum assalam. Alaikum assalam. ভালো, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, ম্যাম আপনি কেমন আছেন? আছি তো আল্লাহর রহমতে এখনো। অনেকদিন পর তোমাদের সাথে আজকে ক্লাস, তাই না? জি ম্যাম। পড়াশোনার কি অবস্থা? ম্যাম হচ্ছে টুকটাক। আচ্ছা, ভালো। ইয়ের ক্লাসগুলো তো হচ্ছে না, তাই না? শামীমের ক্লাস? না ম্যাম। আর হলো ওর কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? শামীম কোনটা শেষ করেছে লাস্ট? ম্যাম এনজাইম শেষ হয়েছে। তাই? নিউক্লিক অ্যাসিড শেষ? জি ম্যাম। তাহলে তো দুইটা বড় বড় চ্যাপ্টারই শেষ হয়ে গিয়েছে, বড় বড় চ্যাপ্টার। আমি ইন দা মিন টাইম তোমাদের সাথে আর কি যে মেকআপ করব, সেই মেকআপ ক্লাস আর তাই সুযোগই পেলাম না। ঠিক আছে, অন্যান্য গুলি চলে আসলো সামনে, এটা আর সুযোগই পাওয়া গেল না। আর এখন দেশের পরিস্থিতি এত খারাপ, এত মৃত্যুর মিছিল চতুর্দিকে, চতুর্দিকে খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তোমরা বাসা থেকে বের হও না তো? না ম্যাম। হ্যাঁ, এখন যেহেতু আবার খারাপ অবস্থা, কেউ কিন্তু বাড়ি থেকে বের হয় না। ওই আগে যেরকম আমরা গত বছর যেরকম মার্চ এপ্রিল মাসে যে পরিস্থিতিটা চলছিল, ঠিক এখন মনে হচ্ছে আবার সেই একই রকম, একই রকম। অনেকে তো শুনি এবারের ভেরিয়েন্ট নাকি একটু আলাদা, অন্যরকম। হ্যাঁ, এবার ভেরিয়েশন আলাদা, ডিফারেন্ট। এক একবার শুনি ভাইরাস এই পাওয়ার সেই পাওয়ার চেঞ্জ করছে। এখন তো দেখি পাওয়ার ভয়াবহ ভয়াবহ। তখন তো তাও বাড়িতে থেকে কিছু ট্রিটমেন্ট করা যাচ্ছিল, এখন তো ভয়ই লাগছে। এবছর, গতবার কিন্তু ভয় পাইনি এত, এবার কিন্তু কঠিন মনে হচ্ছে।
সো বাসায় থেকে শুনি প্রিন্সিপাল বললেন স্টুডেন্টরা নাকি বাইরে ঘোরাঘুরি করে, হ্যাঁ বাসা থেকে বের হয়, এখানে যায় সেখানে যায়। আর হলো বিশেষ করে ঢাকার বাইরে অনেকেই নাকি মানে না, বাইরে যাওয়া আসা করে, বুঝেছো? প্রিন্সিপাল কিন্তু অর্ডার দিয়েছেন যেন কোনো ক্রমেই তোমরা বাইরে না যাও। আমাদেরকে বলতে বলেছেন যে ঢাকার বাইরে যারা আছে তারাও যেন বাড়িতে থাকে, সাবধানে থাকে। আজকে কিন্তু আমাদের মিটিং হয়েছে এবং সেই মিটিং এ প্রিন্সিপাল বলেছেন যেন তোমাদের সাথে এইটা শেয়ার করা হয় এবং রোজার মাসে যেন তোমরা সবাই হ্যাঁ সাবধানে থাকো, খুবই সাবধানে থাকো। আর ফ্রেন্ডদের যারা নাকি পার্টিসিপেট করে নাই, হ্যাঁ তাদেরকে বলে দিও যেন কেয়ারফুল থাকে। জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি কার্বোহাইড্রেট চলছিল তাই না, প্রায় কিন্তু আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের টুকটাক কিছু টপিক বাকি আছে কার্বোহাইড্রেট থেকে, শুধু অল্প কিছু টুকটাক কয়েকটা টপিক আজকে এটা সেটা তোমাদেরকে আমি গাইডলাইনটা দিয়ে দিব যাতে তোমরা এটা শেষ করে ফেলতে পারো, টোটাল একটা ফাইনাল প্রিপারেশন নিয়ে ফেলতে পারো। আমাদের লাস্ট কি আইসোমারিজম শেষ হয়েছিল, আইসোমারিজমটা শেষ হয়েছিল। ম্যাম এপিমার আর এনোমার কাকে বলে এতটুকু পর্যন্ত হয়েছে। তার মানে হতো আইসোমারিজম শেষ, এপিমার আর এনোমারে যেহেতু চলে আসছিলাম সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন হিসেবে মনে হয় বলেছিলাম যে এটা করে রেখো এপিমার এবং এনোমার, তাই না? হ্যাঁ ঠিক আছে, এপিমার এনোমার এগুলি ফান্ডামেন্টাল বিষয়গুলো কিন্তু বুঝে রেখো। এই বিষয়গুলোর উপর কিন্তু ডিপেন্ড করে দেখা যায় যে আইসোমারিজমটা অনেকটাই এগিয়ে যায়, কারণ অপটিক্যাল আইসোমারিজম হ্যাঁ আর হচ্ছে কি আমাদের যে নর্মাল স্টেরিও আইসোমারিজম যেটাকে আমরা বলি স্থানিক, হ্যাঁ এই আইসোমারিজম গুলো বুঝতে হলে কিন্তু তোমাকে এপিমার এনোমার এই বিষয়গুলোতে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার, এবং এগুলো কিন্তু হুট করে ক্লিয়ার হবে না, ক্লিয়ার হতে পারবা না, এজন্য কিন্তু বারবার পড়াশোনাটা করতে হবে, বারবার পড়াশোনা করতে হবে। আমরা যেমন ধরো হচ্ছে কি ডি গ্লুকোজ বুঝি, এল গ্লুকোজ বুঝি কোন কার্বনে গেলে, ডি গ্লুকোজ এল গ্লুকোজ বুঝতে পারবো হচ্ছে কি কোন কার্বনটাকে টার্গেট করলে। কোন কার্বনকে টার্গেট করলে আমরা ডি গ্লুকোজ পাবো অথবা এল গ্লুকোজ পাবো, বলো? ম্যাম 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বন গেলে কেমনে হবে? ম্যাম কাইরাল কার্বন। 5 নাম্বার কার্বন। ম্যাম 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বন। হ্যাঁ ফিফথ পজিশন। এই বিষয়গুলো তো খেয়াল রাখতে হবে যে কোথায় তোমার অ্যানোমারিক কার্বন। হ্যাঁ কাইরল কার্বন হচ্ছে কি তোমার কি অ্যাসিমেট্রিক কার্বন, তাই তো? জি ম্যাম। হ্যাঁ এইগুলো কিন্তু লিখে লিখে খেয়াল রাখবে যে হঠাৎ করে কিন্তু আবার ব্রেন হ্যাং হয়ে যায় যে অ্যাসিমেট্রিক কোনটা, কাইরাল কোনটা, এপিমারিক কোনটা, অ্যানোমারিক কোনটা, রেফারেন্স কার্বন কোনটা। 5 নাম্বার হচ্ছে কিন্তু অলওয়েজ রেফারেন্স কার্বন, ঠিক আছে? 5 নাম্বার কার্বনটা হচ্ছে আমাদের রেফারেন্স কার্বন, যার উপর ডিপেন্ড করে আমরা পাই হচ্ছে কি ডি গ্লুকোজ অথবা এল গ্লুকোজ। ঠিক তেমনি হচ্ছে কি তুমি যদি ইয়া কার্বন বলো, অ্যাসিমেট্রিক কার্বন বলো, কাইরাল কার্বন বলো, তারপরে হচ্ছে কি অ্যানোমারিক কার্বন, হ্যাঁ এগুলো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের হচ্ছে কি যে 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন হচ্ছে কি অ্যালডোজের ক্ষেত্রে ফাংশনাল, 2 নাম্বার কার্বন হচ্ছে আবার কিটোজের ক্ষেত্রে ফাংশনাল, তাই না? আবার হচ্ছে আলফা পাই বিটা পাই, এটা কোন কার্বনের উপর ডিপেন্ড করে, আলফা এবং বিটা? এটা 2 নাম্বার কার্বনের উপরে। হ্যাঁ এটা হচ্ছে কি 2 নাম্বার কার্বনের উপর ডিপেন্ড করে তুমি পাচ্ছ কার ক্ষেত্রে, কিটোর ক্ষেত্রে, কিটোর ক্ষেত্রে। হ্যাঁ আর তুমি যদি অ্যালডো ধরো, অ্যালডোতেও তো তুমি আলফা বিটা পাবে, আলফা বিটা পাবে না? হুম বলো। 1 নাম্বার কার্বনে হচ্ছে কি আলফা বিটা পাওয়া যাবে না? Yes, miss.
হ্যাঁ, জি ম্যাম, কারণ তাহলে ওখানে তাহলে আমার 30 অ্যানোমারিক কার্বন অ্যালডোর ক্ষেত্রে একটা হবে, কিটোর ক্ষেত্রে 2 নাম্বারটা হবে, ঠিক আছে। রেফারেন্স কার্বন হচ্ছে আমার 5, অ্যাসিমেট্রিক কার্বন হচ্ছে কি আমি 2 থেকে পাচ্ছি, 2 থেকে না অ্যাসিমেট্রিক কার্বন। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে তাহলে এপিমারিক কার্বন আমার কোনগুলো হবে বলো? এপিমারিক কার্বন আমি যে এপিমার পাবো, এপিমার এনোমার, তাই না? তুমি যখন নাকি 1 নাম্বার কার্বনে 2 রকমের আইসোমার পাচ্ছ, সেগুলি হচ্ছে তোমার এনোমার। আবার তুমি যদি রেফারেন্স কার্বন বাদে বাকি যেগুলোতে তুমি আবার আইসোমার পাবে, সেগুলিকে বলা হবে হচ্ছে কি এপিমারিক কার্বন। এপিমারিক কার্বনও তখন সেগুলোকে বলা যাবে। অ্যাসিমেট্রিক বললে একটা যুক্তি, আর এপিমারিক কার্বন বললে কি তার আবার 2 ধরনের তুমি ইয়ে পাবে, আইসোমার পাবে 2 ধরনের। হুম, ধরো গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এটা কি, এরা কি? গ্লুকোজ আর গ্যালাক্টোজ এরা কি? আইসোমার তো। এপিমার। হ্যাঁ, আবার আইসোমার আগে দেন এপিমার, ঠিক আছে। কারণ তুমি স্পেসিফিক করে দিচ্ছ কত নাম্বার কার্বনের জন্য এই আইসোমারটা পেয়েছো, 4 নাম্বার কার্বনের জন্য, ঠিক আছে। তখন সে আরো ডেফিনেট হচ্ছে যে সে এপিমার। আবার ধরো তুমি গ্লুকোজ আর ম্যানোজ নিলা, হ্যাঁ, দিজ আর অলসো আইসোমার, হ্যাঁ, কিন্তু কোন কার্বনে? 2 স্পেশালি নাম্বার। 2 নাম্বার কার্বনে। সো এরা হচ্ছে আবার এপিমার, একে অপরের এপিমার, কিন্তু এরা কিন্তু রেফারেন্স কার্বনে নাই। রেফারেন্স কার্বন হচ্ছে আমার 5, যেখান থেকে আমি ডি পাচ্ছি এবং এল গ্লুকোজ পাচ্ছি, ঠিক আছে। এরকম বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল করে করে পড়তে হবে। এবং আবার কিন্তু আরেকটা আছে এনানসিওমার, এটা আমরা আরেকটা আইসোমারিজমের আরেকটা স্টাইল পেয়েছি, অর্থাৎ ভ্যারাইটি ওয়েতে তুমি আলোচনা করতে পারো যে মিরর ইমেজ হচ্ছে কি মিরর ইমেজ হচ্ছে না। যদি মিরর ইমেজ হয় তাহলে একটা, মিরর ইমেজ না হলে তাকে আবার আমি বলে ফেলবো ডায়স্টেরিওমার। যদি আমার এই আইসোমার গুলি মিরর ইমেজ দেয় তাহলে সে এনানসিওমার, আর যখন মিরর ইমেজ না দিবে তখন সে হয়ে যাবে ডায়স্টেরিওমার। এর জন্য তোমাকে এই বিষয়গুলো কিন্তু খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এবং বারবার নিজে পড়াশোনা করে একটা ডিসিশনে যেটা যখন তুমি আসবে তখন সেটাকে নিজের মতন করে একটা কাগজে লিখে ফেলবে। হ্যাঁ, একদম পিন পয়েন্টে লিখে রাখবে, যে ডেফিনিশন হিসেবে না, সংজ্ঞা হিসেবে না, না এই যে এপিমার কাকে বলে, এনোমার কাকে বলে, নট লাইক দ্যাট। যে তুমি শুধু পিন পয়েন্টে মনে রাখবে যে যখন আমি অ্যাসিমেট্রিক কার্বন পাচ্ছি, যখন আমি বা কাইরাল কার্বন হচ্ছে, কোনটা আমার হচ্ছে কি ফাংশনাল কার্বন যাচ্ছে, কোথায় আমার কিটো গ্রুপ যাচ্ছে, এগুলো এভাবে। তারপর কোথায় আমার নরমাল আইসোমার হচ্ছে, কোথায় আমার এপিমার হচ্ছে, কখন আমার এনোমার হচ্ছে, কখন এটা এনানসিওমার হচ্ছে, কখন এটা ডায়স্টেরিওমার হচ্ছে, ঠিক আছে। নরমাল কন্ডিশন থেকে আস্তে আস্তে তুমি চলে যাচ্ছ কি হচ্ছে কি আইসোমারিজমের দিকে। মিরর ইমেজ কখন পাওয়া যাচ্ছে, মিরর ইমেজ পাওয়া যাচ্ছে কিনা, যদি অপটিক্যাল আইসোমারিজম হয়, অপটিক্যাল রোটেশন হয়, তখন কি অবস্থা। এই বিষয়গুলো কিন্তু তোমাকে ফান্ডামেন্টাল দিক থেকে আস্তে আস্তে ওই দিকে ঢুকতে হবে। এখন আমরা যে আইসোমারিজম বিশাল ওয়েতে পড়েছি, এখন তোমাকে যদি রিটেন স্টাইলে পড়তে হয় তাহলে তো তোমাকে ডিফাইন করে পড়তেই হবে, ডেফিনিশন দিয়ে, স্ট্রাকচার দিয়ে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে কি খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হলে যে চট করে মাথায় যেন ধরে ফেলতে পারো যে কেন তুমি একে এনানসিওমার বললা, কেন তুমি একে এনানসিওমার বললা না, কেন ও এপিমার হচ্ছে, কেন সে আইসোমার নয়, বা কেন সে এনোমার হচ্ছে। হ্যাঁ, এপিমার আমি এই কার্বনে কয়টা পাচ্ছি, কিন্তু এনোমার আমি যে পাচ্ছি আলফা বিটা, এটা কি একটাই অবস্থা, একটা কার্বনে, ঠিক আছে, একটা মাত্র কার্বনে আমি 2টা অবস্থা পাচ্ছি। এপিমার কিন্তু অনেক সময় ডিফারেন্ট কার্বনে তুমি পেতে পারছো, ঠিক আছে। এই এই কয়টা জিনিস কিন্তু খুব শর্টকাট যাতে মনে থাকে সেইভাবে তুমি একটা কাগজে লিখে ফেলবে। আর হচ্ছে আইসোমারিজম কোশ্চেন আনসারের ভিতরে যখন পড়বে তখন এটাকে ডিফাইন ওয়েতে করে যাবে। আমার কথা কি বোঝা গেল? তারপরে আসো হচ্ছে কি ডিফারেন্সিয়েশন এপিমার এবং এনোমার। এটা পড়েছো, এটা করেছো, রেডি করেছো? এপিমার এনোমার, হ্যালো, কথা বলো না কেন? এপিমার এনোমার এগুলো পড়েছো? ডিফারেন্সিয়েশন বিটুইন এপিমার এন্ড এনোমার, কারণ তুমি লাস্ট আমার লেকচার শেষ হয়েছে কিসের উপর?
কেউ করো নাই? হ্যাঁ, এই কেউ করো নাই? এপিমার এনোমারের ডিফারেন্সিয়েশন পড়ো নাই? কথা বলে না। এই ক্লাস না নিব না, ম্যাম, কথা না বললে। ম্যাম পড়া হয় নাই। পড়া হয় নাই তাহলে কিন্তু তোমার থেকেই যাবে। আমি তোমাদেরকে অনেক সময় দিয়েছি, অনেক সময়, লাস্ট অনেক দিন পরে তোমাদের সাথে আমার আলোচনা, অনেক দিন পরে। ঠিক আছে, ইন দা মিন টাইম তুমি আইসোমারিজম ক্লিয়ার না করলে তোমার জন্য কে বসে থাকবে বলো? কেউ বসে থাকবে? কেউ কারোর জন্য বসে থাকবে না। তোমাকে তো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো, পয়েন্টগুলো লিখে রাখো। এগুলো নিজে নিজে ক্লিয়ার করে রাখবে, পড়ে পড়ে, বারবার পড়াশোনা করে করে। কোনগুলো বলো আমাকে, বলো কুইক। তোমাকে কার্বনের নাম বিভিন্ন কোনগুলো শিখতে হবে? অ্যাসিমেট্রিক কার্বন, কাইরাল কার্বন, ঠিক আছে। তারপরে কি এপিমারিক কার্বন, এনোমারিক কার্বন, রেফারেন্স কার্বন, আইসোমার, এপিমার, এনোমার, অপটিক্যাল রোটেশন, এনানসিওমার, ডায়াস্টেরিওমার। খুবই ইন্টার রিলেটেড বিষয়গুলো, খুবই ইন্টার রিলেটেড। আজকে আমরা অন্য টপিকে চলে যাই। যেগুলো শর্টকাট, আমাদের ছোটখাটো কিছু বাকি আছে। মিউটারোটেশন, মিউটারোটেশন, মিউটারোটেশন শব্দের অর্থ কি? মিউটারোটেশন, হ্যাঁ, এটাকে যদি আমরা বলি, বাংলায় করি শাব্দিক অর্থ, তাহলে তার মানে হয় হচ্ছে অর্থ পরিবর্তন। মিউটারোটেশন শব্দের অর্থ হচ্ছে সিম্পল ভাষায় পরিবর্তন। এখন এই পরিবর্তনটা আমরা মনোস্যাকারাইড, স্পেশালি কার্বোহাইড্রেট, স্পেশালি মনোস্যাকারাইডস এর মধ্যে আমরা এই পরিবর্তনটা দেখতে পাই। ঠিক আছে, মিউটারোটেশন, এই যে বাংলায় একটা শব্দ, হ্যাঁ, পুরো মনে হয় যেন সাইন্টিফিক ওয়ার্ড, আসলেই সাইন্টিফিক, কিন্তু এটার একটা শাব্দিক অর্থ আমরা বাংলায় পেয়ে থাকি, যেটাকে বলা হয় পরিবর্তন। ঠিক তেমনি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, স্পেশালি মনোস্যাকারাইডসে এই পরিবর্তনটা আমরা পেয়ে থাকি, বিশেষ করে স্পেসিফিক রোটেশন এক সময় চেঞ্জ হয়ে, এরকম স্পেসিফিক রোটেশন পেতে হলে আমাদেরকে কার্বোহাইড্রেটের তখন দেখা যায় তার মধ্যে মিউটারোটেশন ঘটে, এবং সেটা হচ্ছে কি ইয়েতে হয়, সলিউশনের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ জলীয় দ্রবণে এই বিষয়টা ঘটে থাকে। আমরা দেখি মিউটারোটেশনটা কোথায় পাই। কোথায় গেল? এটাতেই তো থাকার কথা, এটাতেই তো ছিল। এখন দাঁড়াও, স্পেসিতে আবার দেখি। হ্যাঁ, এটাতে, এখানে ছিল মিউটারোটেশন, এখানে ছিল। এখন আমি ব্যাকে যাব না, এটা আসে কেন? আমার তো এটাতে নাই। দাঁড়াও, বুঝেছি। দাঁড়াও, লেট মি ডু। কই চলে গেল? এবার শেয়ার দাও। হ্যাঁ, এবার চাই। এসছে? এসছে স্ক্রিন মিউটারোটেশন?
জি ম্যাম। আচ্ছা, এই সাইডটা সরাই কিভাবে? হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা কি বললাম? মিউটারোটেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, কিন্তু আমি যদি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আলোচনা করতে চাই তখন সেটাকে বাংলাতে বলতে পারি আমরা আপেক্ষিক আবর্তনের পরিবর্তন। আপেক্ষিক আবর্তনের পরিবর্তন সাধারণত রিডিউসিং সুগার হচ্ছে কি এই বৈশিষ্ট্যটা বেশি দিয়ে থাকে। রিডিউসিং সুগার মিউটারোটেশন বেশি দিয়ে থাকে, নন রিডিউসিং সুগার সাধারণত এটা দেয় না, এই ধর্মটা প্রকাশ করে না। মনোস্যাকারাইডের মধ্যেই অর্থাৎ রিডিউসিং সুগারে আমরা এটা বেশি পেয়ে থাকি। ওকে, এটা এমন এক ধরনের রোটেশন, হ্যাঁ, বিষয়টা যে হচ্ছে কি আমি যদি জলীয় দ্রবণে দেই তাহলে দেখা যায় কি এদের যে নিজস্ব একটা রোটেশন আছে, এদের নিজস্ব একটা, যেমন ধরো গ্লুকোজ বলো ফ্রুক্টোজ বলে, এদের নিজস্ব একটা রোটেশন আছে, কিন্তু যখন নাকি এদেরকে হচ্ছে কি জলীয় দ্রবণে রাখা যায় তখন দেখা যায় যে এদের রোটেশনটা কখনো বাড়তে পারে আবার কখনো হচ্ছে কি কমতে পারে। কারণ কি সলিউশনে দেখা যায় কি ওরা নিজস্ব যে একটা স্টেবল কন্ডিশন সেটাতে থাকে না, দ্রুত তারা রূপান্তর হয়ে যায়। যেমন ধরো যে তাদের যে আলফা গ্লুকোজ যে একটা তার কাঠামো স্ট্রাকচার, যদি তাদেরকে সলিউশনে দেয়া যায় তখন দেখা যায় যে ইন্টারনালি তারা হচ্ছে কি স্পন্টেনাসলি দেখা যায় একটা সময় সে কনভার্ট হয়ে যায় বিটা ফর্মে। এবং আমরা যে ইয়েগুলো শিখেছিলাম, স্ট্রাকচার গুলো শিখেছিলাম, যে হাওয়ার্ড স্টাইলে শিখেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে আলফা ফর্ম বিটা ফর্ম এই বিষয়গুলো যে সলিউশনে সে সবসময় হচ্ছে কি স্টেবল কন্ডিশনে থাকতে পারে না, এবং যখন নাকি আলফা থেকে সে বিটা ফর্মে যায় ইন দা মিন টাইম সে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসে। ইন দা মিন টাইম সে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসে এবং যেটা নাকি হচ্ছে কি তার বলা হয় যে অ্যালডিহাইড ফর্ম। অ্যালডিহাইড একটা ফর্মে আসে। তোমাদের কি মনে আছে কিনা যে আমরা যখন নাকি হেমি অ্যাসিটাল কন্ডিশনের মাধ্যমে স্ট্রাকচার গুলো শিখছিলাম, হেমি অ্যাসিটাল ফর্মের মাধ্যমে যে আমরা যে স্ট্রাকচার গুলো শিখছিলাম যে আলফা ডি গ্লুকোজ একটা সময় সে বিটা ডি গ্লুকোজে পরিণত হয়ে যেতে পারে এবং ইন্টার কনভার্সন যখন তাদের হয় তখন সে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মাঝামাঝি একটা চেইন ফর্মে সে অ্যালডিহাইড ফর্মে থাকে। তো মিউটারোটেশন বিষয়টা হচ্ছে কি এই জায়গাটার মধ্যেই ঘটে থাকে যে আলফা ফর্মটা বেশিক্ষণ আর সে আলফা ফর্মে থাকে না, খুব স্পন্টেনাসলি সে বিটা ফর্মে যায় এবং বিটা ফর্মে যাওয়ার আগে দেখা যায় সে আবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসে। ঠিক তেমনি বিটা ফর্মের যদি কোনো সলিউশন আমরা পাই গ্লুকোজ, তখন সেও কি করে আলফা ফর্মে যেতে হলে ইন দা মিন টাইম সে একটা আবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এসে নেয়, যেটাকে আমরা বলি চেইন ফর্ম অ্যালডিহাইড একটা কন্ডিশনে তারা আসে। দেখবে তুমি যখন নাকি হেমি অ্যাসিটাল স্ট্রাকচার গুলো শিখতে যাবে তখন কিন্তু অবশ্যই বইতে দেখবে যে আলফা ডি গ্লুকোজ দেখাচ্ছে, আরেকদিকে বিটা ডি গ্লুকোজ দেখাচ্ছে, মাঝখানে কিন্তু তার একটা অ্যালডিহাইড কন্ডিশন দেখায়। এই অ্যালডিহাইড কন্ডিশন এটাই হচ্ছে কি তার ইকুইলিব্রিয়াম একটা স্ট্যাটাস। যদি তার আলফা ডি কন্ডিশনে যদি তার রোটেশন তখন যদি থাকে, সাধারণত দেখা যায় আলফা ডি কন্ডিশনে গ্লুকোজের স্পেসিফিক রোটেশন হচ্ছে 112.2 ডিগ্রি, 112.2 ডিগ্রি প্লাস 112.2 ডিগ্রি। কিন্তু যখন সে এই সলিউশনে, সে তো থাকতে পারছে না এই ফর্মে, খুব দ্রুত সে বিটা ফর্মে যেতে যায়। যখন সে বিটা ফর্মে যেতে চায় তখন যখন সে নাকি ঘুরতে ঘুরতে ইকুইলিব্রিয়াম একটা কন্ডিশনে আসতে হয় তাকে, আদারওয়াইজ সে বিটা ফর্মে যেতে পারবে না। তখন দেখা যায় ইকুইলিব্রিয়াম ফর্মে আসলে পরে তখন দেখা যায় তার রোটেশন রেট হয়ে যায় প্লাস 52.5 ডিগ্রি, প্লাস 52.5 ডিগ্রি। তাহলে হচ্ছে কি 112.2 থেকে কমে সে দেখো আমরা কি বলছি যে 52.5 এসে সে ইকুইলিব্রিয়াম হয়। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম হয়। ঠিক তেমনি তুমি যখন আবার একটা বিটা গ্লুকোজকে সলিউশনে দিবে তারও একই কন্ডিশন হয়ে যাবে যে সে স্পেসিফিক রোটেশনটা তার চেঞ্জ হয়ে যাবে। স্পেসিফিক রোটেশন তার চেঞ্জ হয়ে তার তখন ছিল হচ্ছে বিটা ফর্মের রোটেশন হচ্ছে প্লাস 18.7 ডিগ্রি,
বিটা ফর্মের স্পেসিফিক রোটেশন হচ্ছে +18.7 ডিগ্রি, তখন সে কি করবে, তার ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসতে হলে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দেখি আমার ইকুইলিব্রিয়ামের স্ট্রাকচারটা আছে কিনা। ইকুইলিব্রিয়াম ম্যাম এই 18.7 ডিগ্রি এটা কি একটু কষ্ট করে আরেকবার বলা যাবে? 0.7 হচ্ছে কি তার বিটা ফর্মের স্পেসিফিক রোটেশন। আমি যদি বিটা ফর্মের গ্লুকোজকে নেই, বিটা ফর্মের গ্লুকোজকে যদি আমি কি করি, হাইড্রোলাইসিস করি, ঠিক আছে, জলীয় দ্রবণে দিয়ে দেই, তখন দেখা যায় কি তার স্পেসিফিক রোটেশন হচ্ছে কত, 18.7 ডিগ্রি, +18.7 ডিগ্রি। দূর, আবার এই স্লাইডে তো আবার আমি দেখি না আমার ইকুইলিব্রিয়ামের ছবি, এক একটার মধ্যে এক একটা চলে গেলে তার ইকুইলিব্রিয়ামের এই যে কি জানো, তোমাদেরকে যে হেমি অ্যাসিটাল করালাম না, হেমি অ্যাসিটাল দিয়ে যে যখন আলফা ফর্ম থেকে বিটা ফর্মে নেই, দাঁড়াও দেখি, এখন তো ওইটাও পাচ্ছি না। আলফা ফর্ম থেকে হেমি অ্যাসিটাল ফর্ম গুলোতে মাঝখানে একটা স্ট্রেট অবস্থা আসে না, তোমরা এগুলি প্র্যাকটিস করেছো নাকি সেটা বলো তো। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হয় না। এখন বলি যেটা, সেটা হচ্ছে যে বিটা ফর্মে যখন থাকে তার স্পেসিফিক রোটেশন হচ্ছে +18.7 ডিগ্রি। হ্যাঁ, তখন জলীয় দ্রবণ, সে যদি জলীয় দ্রবণে যাওয়া মাত্রই সে ওই বিটা ফর্মে থাকতে চাইবে না, ঠিক আছে, সে স্পন্টেনিয়াসলি তার আলফা ফর্মে যায়। এটা বিষয়টাই এরকম, হ্যাঁ, যে ওরা একটা জায়গায় থাকে না, এবং থাকতে পারে না বলে যখন নাকি যে কোনো রকমের রিয়েকশন যদি আমরা কাজ করতে চাই ল্যাবে, তখন তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা প্রয়োজন হয়, এবং সে যখন নাকি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটার ডিগ্রি হচ্ছে +52.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে +18.7 কে তার বাড়তে বাড়তে ঘুরতে ঘুরতে কোথায় আসতে হবে, +52.5 ডিগ্রিতে আসতে হবে। যখন +52.5 ডিগ্রিতে আসবে তখন সে স্থির হবে, ঠিক আছে। এই অবস্থায় সে স্থিরতা পায়। এই যে তার চেঞ্জিং, এই যে তার রোটেশনের যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জিং বিষয়টাকেই বলা হয় হচ্ছে কি মিউটা রোটেশন, পরিবর্তন। যে তার স্পেসিফিক রোটেশন জলীয় দ্রবণে গেলে যদি বেশি থাকে তাহলে সে অবশ্যই কমে 52.5 আসবে, আর যদি তার জলীয় দ্রবণ কম থাকে, তার রোটেশন কম থাকে, তখন সেটা বাড়তে 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 এসে 52.5 যখন আসবে তখন সে স্থিতি অবস্থা ধারণ করবে। এই যে বিষয়টা, এই স্থিতি অবস্থা পাওয়ার এই বিষয়টাই হচ্ছে কি আমাদের মিউটা রোটেশন, অর্থাৎ সে হচ্ছে কি তার ঘূর্ণন চেঞ্জ হয়, ঘূর্ণন চেঞ্জ হয়। আমি তোমাকে বাংলায় বলি আর একটু ক্লিয়ার হবে, যে যে কোনো বিজারক সুগারের বিশুদ্ধ দ্রবণ, ঠিক আছে, তার নির্দিষ্ট একটি ঘূর্ণন দেবে, তার নির্দিষ্ট একটি ঘূর্ণন দিবে। যখন তা কিছু সময়ের জন্য স্থির অবস্থায় আসে, স্থির অবস্থায় আসার জন্য তার ঘূর্ণনের মাত্রা আস্তে আস্তে কমবে অথবা বৃদ্ধি পাবে, এবং সে তখন একটি স্থির মাত্রা এসে পৌঁছাবে। এই যে পরিবর্তন হয়ে একটা স্থির মাত্রা এসে পৌঁছলো, এই পরিবর্তনের বিষয়টাকেই বলা হয় হচ্ছে কি মিউটা রোটেশন। ম্যাম আরেকবার একটু বলা যাবে? অবশ্যই বলা যাবে। এই যে কিভাবে যে এটা বলি, সব জিনিসের জন্য না অনলাইনে পারা যায় না। যে কোনো বিজারক শর্করার জলীয় দ্রবণ, যে কোনো বিজারক শর্করার জলীয় দ্রবণ যদি পোলারিমিটার নলের মধ্য দিয়ে, পোলারিমিটার কথাটা উল্লেখ করতে হবে, কিন্তু এটা উল্লেখ করি নাই আমি কারণ ইজিলি বোঝানোর জন্য। জলীয় দ্রবণ চালনা করলে দেখা যায় ওই দ্রবণের আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে, আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে, এবং তা কি করে এক অবস্থা থেকে অন্য অবস্থায় বা স্থিতি অবস্থায় যাওয়ার জন্য ওই আবর্তনের গতি কখনো বৃদ্ধি পায় কখনো বা হ্রাস পায়।
এবং একটি নির্দিষ্ট সময় পর সে স্থির অবস্থা প্রাপ্ত হয়। ওই যে যেটা বললাম, ইকুইলিব্রিয়াম কন্ডিশন সে প্রাপ্ত হয়। যতক্ষণ প্রাপ্ত না হবে ততক্ষণ কিন্তু তার এই চেঞ্জিং গুলি হয়। এই যে স্থির অবস্থা পাওয়ার জন্য তার মাত্রা, আবর্তনের মাত্রা, তার স্পেসিফিক ঘূর্ণনাঙ্ক কখনো বাড়ছে কখনো বা কমছে, এই বিষয়টাই হচ্ছে কি মিউটারোটেশন। এবং গ্লুকোজের ইকুইলিব্রিয়াম যেটা তার ঘূর্ণনাঙ্ক সেটা হচ্ছে কি 52.5, 52 পয়েন্ট কত বললাম, 52.5, ম্যাম। হ্যাঁ 52.5 ডিগ্রি। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সে স্থির হয়। তার আলফা গ্লুকোজের স্পেসিফিক ঘূর্ণনাঙ্ক হচ্ছে কত, প্লাস 112 ডিগ্রি, 112.2 ডিগ্রি। আর বিটা ডি এর হচ্ছে 18.7 ডিগ্রি। এই যে স্পেসিফিক তার রোটেশনটা চেঞ্জ হয়ে যায়, এই বিষয়টাই হচ্ছে কি মিউটারোটেশন। এবং চেঞ্জ হয়ে সে ইকুইলিব্রিয়াম যেটা তার টার্গেট পেতে চায় সেটা হচ্ছে 52.5 ডিগ্রি প্লাস 52.5 ডিগ্রি। এই পরিবর্তনটাই হচ্ছে স্থিতি অবস্থা পাওয়ার এই বৃদ্ধি বা কমানো এই যে প্রক্রিয়া, এই বিষয়টাই হচ্ছে কি মিউটারোটেশন। কি বুঝলা বলতো? সাধারণত মিউটারোটেশন এই বিষয়টা বেশি গুরুত্ব পায় হচ্ছে, মিউটারোটেশন বিষয়টি বেশি গুরুত্ব পায় হচ্ছে রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারের পার্থক্য করার জন্য। রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারের পার্থক্য করার জন্য, কারণ রিডিউসিং সুগার মিউটারোটেশন দেয়, নন রিডিউসিং সুগার মিউটারোটেশন দেয় না। রিডিউসিং সুগার আমি যদি অ্যানোমারিক কার্বনকে টার্গেট করি তাহলে আমি পাবো হচ্ছে কি আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ। ওকে, আলফা গ্লুকোজ আমার মিউটারোটেশন দিবে, বিটা গ্লুকোজও আমার মিউটারোটেশন দিবে। হোয়ারেজ তুমি যদি নন রিডিউসিং সুগার যেটাই ধরবা সেটাই আর কোনো মিউটারোটেশন দিচ্ছে না। এবং মিউটারোটেশন দেওয়ার ফলে সে অবশ্যই ইকুইলিব্রিয়াম একটা অবস্থায় তাকে যেতেই হবে, ঠিক আছে, এবং সেটাকে তোমাকে উল্লেখ করে দিতে হবে। আর এই যে চেঞ্জিংটা হচ্ছে হ্যাঁ টাইমিং এর সাথে, এই চেঞ্জিং বিষয়টাকেই বলা হয় কার্বোহাইড্রেটের একটা বিশেষ ধর্ম, নাম হচ্ছে কি মিউটারোটেশন। এই যে এটা পাওয়া গেল। এটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখো আলফা ডি গ্লুকোজ স্পেসিফিক রোটেশন 112.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে হচ্ছে আমার বিটা ডি গ্লুকোজ যার স্পেসিফিক রোটেশন হচ্ছে কি 18.7 ডিগ্রি। এই হচ্ছে কি তার ইকুইলিব্রিয়াম অবস্থা, এটাই হচ্ছে তার ইকুইলিব্রিয়াম অবস্থা, যার নাকি এ যখন নাকি আলফা যখন নাকি বিটাতে টার্ন নিতে চাইবে তখন তাকে এই ইকুইলিব্রিয়ামে আসতেই হবে, ঠিক আছে। আবার যখন নাকি এই জলীয় দ্রবণে বিটা চাইবে হচ্ছে কি আলফাতে রূপান্তর হতে, এবং তখন এটাতে রূপান্তর হতে হলে তাকে অবশ্যই হচ্ছে কি এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসতে হবে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে কি ভাইস ভার্সা। এই যে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসার জন্য এর রোটেশন কমে যায়, আবার এর রোটেশন বাড়তে থাকে, বাড়তে বাড়তে সে ইকুইলিব্রিয়াম পায়, আবার এটা কমতে কমতে ইকুইলিব্রিয়াম পায়। এই যে ফেনোমেনন, দিস ইজটাই হচ্ছে কল মিউটারোটেশন, ঠিক আছে। আর এই যে 36% অথবা 64% এটা হচ্ছে কি আবার বর্ণনার ক্ষেত্রে গেলে অন্য কথা, তোমরা এটা এখন না দেখালেও চলবে, ঠিক আছে। জি। এই যে দেখো বিষয়টা কিন্তু এরকমই। ওকে, রোটেশন 112.2 ডিগ্রি দিতে পারো অথবা 112 ডিগ্রিও হবে। এটা হচ্ছে কি কোনো বইতে 19 থাকে, কোনো বইতে 18.7 থাকে, কোনো বইতে 52.7ও থাকে, ঠিক আছে। তবে তোমরা আমার সবচেয়ে বেস্ট মনে হয় যে আমি যেগুলো বলেছি 112.2, 18.7 এন্ড
52.5 এটাই দিবে। ম্যাম 112.2 আরেকটা 18.7 আর এটা হচ্ছে 52.5। এক এক বইতে এক একটা দেয়া থাকে তো আমার কাছে সঠিক হচ্ছে কি 52.5, কারণ কি ওই যে 36% আর 64.7% বলেছি না, ছিল না একটা ইয়েতে স্লাইডে, কারণ এগুলি যোগ বিয়োগ করলে দেখা যায় যে ইকুইলিব্রিয়াম হয় হচ্ছে কি 52.5। আর তুমি যদি এটা না ধরো 112.2 না ধরো, ওদিক দিয়ে 18.7 না ধরো, তাইলে কিন্তু দেখা যায় যে 52.5 হয় না। 19 ধরলে 52.5 হবে না, সেক্ষেত্রে আবার বেড়েও যেতে পারে। ক্যালকুলেশনে আমাকে 52.5টা রাখতে হবে। এখানে ক্যালকুলেশনের বিষয় আছে, ওই 36% অথবা 64% দিয়ে একটা ক্যালকুলেশন করেই কিন্তু এটাকে বের করা হয়। আচ্ছা, মিউটারোটেশন, এটা আমরা একটা ধর্ম পেলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ইনভার্সন। ইনভার্সন এই শব্দটি যদি আমরা শাব্দিক অর্থ দেখি তখন তাকে বলা হয় হচ্ছে কি উল্টাকরণ। ঠিক আছে, উল্টাকরণ, যে ইনভার্ট হয়ে গেল, একরকম ছিল আরেক রকম হয়ে গেল, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে গেল। দেখা যায় যদি নেগেটিভের মাত্রা বেশি থাকে তাহলে যখন নাকি সে আদি প্রোডাক্ট যেটা ছিল পজিটিভ হিসেবে জানতাম, কিন্তু ভাগ করার পরে দেখা গেল যে ঘূর্ণন টুন্টন চেঞ্জ হয়ে তার মধ্যে নেগেটিভের মাত্রা বেশি, যার কারণে নেগেটিভ রোটেশনের কারণে ওই প্যারেন্ট প্রোডাক্টের রোটেশন আবার চেঞ্জ হয়ে গেল। যে এই যে একটা এক ধরনের বিষয় থাকে, এই বিষয়গুলোকেই বলা হয়ে থাকে ইনভার্সন। এখন আমরা চলো এটা ইনভার্সনের সংজ্ঞাটা বুঝে নিই। খুব সংক্ষেপে সাধারণ ভাষায় ইনভার্সন শব্দের অর্থ হচ্ছে কি উল্টাকরণ, এবং খুব সাধারণ সংজ্ঞা যদি ধরি, সেটাকে আমার মুখের মতন করে যদি আমি বলতে চাই তাহলে দেখা যায় যে আমি বলতে পারি যে যদি ডেক্সট্রো রোটেটরি যৌগ কোনো কারণে, কোনো ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড যদি কোনো কারণে লেভো রোটেটরিতে পরিণত হয়ে যায়, এই যে বিষয়টি, এই যে ফেনোমেনন, সেটাকে আমরা ইনভার্সন বলে থাকি, ইনভার্সন বা উল্টাকরণ বলে থাকি। সাধারণত ইনভার্সনের বিষয়টা হচ্ছে কি সুক্রোজের ক্ষেত্রেই আমরা বেশি অবলোকন করে থাকি। কোন কার্বোহাইড্রেটে আমরা এই ইয়েটা পেয়ে থাকি ইনভার্সন? সুক্রোজের মধ্যে এটা দেখা যায়, আবার অন্যগুলোতে কিন্তু আবার ইনভার্সন দেখা যাবে না। সুক্রোজ কিন্তু আবার তোমার মিউটারোটেশন দেখা যাচ্ছে না। সুক্রোজ কি আমার ম্যাম শুধু কি সুক্রোজের ক্ষেত্রে ইনভার্সন আর অন্য কোনো বেশিরভাগ গুলোর ক্ষেত্রে না? হ্যাঁ, সুক্রোজের ক্ষেত্রেই হয়ে থাকে। সুক্রোজের কারণ এটার হচ্ছে কি লজিক আছে, আমি তো বলেছি যে ভাগ হয়ে যাবে, তখন দেখা যায় যদি ভাগ হতে যায় তাহলে অন্যান্য যে ডাইস্যাকারাইড গুলো আছে সেগুলো এটা দেখায় না, কিন্তু স্পেশালি সুক্রোজটাই দেখা যায়। আচ্ছা, আমি ডেফিনিশনটা বলছি, তোমরা একটু লিখে নাও। দ্য প্রসেস অফ চেঞ্জ ইন অপটিক্যাল রোটেশন, দ্য প্রসেস অফ চেঞ্জ the process of change in optical rotation from dextrorotatory ব্র্যাকেটে প্লাস চিহ্ন দিয়ে দিবে, from dextrorotatory to levorotatory, levorotatory, ঠিক আছে, dextrorotatory আরেকটা হচ্ছে levorotatory is referred to inversion, is referred to as inversion. ইনভার্সন ম্যাম ডেক্সট্রোর পাশে প্লাস চিহ্ন আর লেবোর পাশে মাইনাস চিহ্ন, হ্যাঁ নেগেটিভ সাইন দিবে। আমরা খুব সাধারণ ভাষায় বুঝেছি, যদি ডানঘূর্ণি যৌগ কোনো কারণে বামঘূর্ণিতে রূপান্তরিত হয়ে যায়, এই বিষয়টাই হচ্ছে আমার জন্য উল্টাকরণ। অর্থাৎ
ডেক্সট্রো রোটেটরি কোনো কম্পাউন্ড যদি কোনো কারণে লেভো রোটেটরি হয়ে যায়, যেই প্রসেসের মাধ্যমে, দ্যাট ইজ দ্য ইনভার্সন। এক্সাম্পল হচ্ছে কি, সুক্রোজ ইজ, আমরা জানি ডেক্সট্রো রোটেটরি এবং তার স্পেসিফিক রোটেশন ইজ প্লাস 66.5 ডিগ্রি, প্লাস 66.5 ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু গ্লুকোজের পেয়েছিলাম কত? ম্যাম